আজকে চট্টগ্রাম বোর্ড ব্যতীত সমগ্র বাংলাদেশে এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো প্রশ্ন আমরা দেখে যেটা বুঝলাম যে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে, সবারই পরীক্ষা ভালো হওয়ার কথা। তারপরেও পরীক্ষা যেহেতু শেষ, এখন কেমিস্ট্রি পরীক্ষা শেষ, কেমিস্ট্রি পরীক্ষার এই প্রশ্ন দেখার তো আসলে কোনো প্রয়োজন নেই। আমি মূলত এই ভিডিওটা করছি আমাদের চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের জন্য, কারণ তাদের তো কেমিস্ট্রি পরীক্ষাটা বাকি, সাথে আরও অন্যান্য অনেকগুলো পরীক্ষা বাকি। তো আজকের রসায়ন পরীক্ষাটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব সংক্ষেপে, যে এই প্রশ্নগুলো কোন চ্যাপ্টার থেকে এসেছে, আনসারটা কি হওয়া উচিত সেটা নিয়ে। যেহেতু তোমরা সবাই মোটামুটি এইচএসসির প্রিপারেশান নিয়েছো, এগুলো একবার বললেই আমি আশা করি তোমরা ক্লুটা ধরতে পারবে এবং কোথা থেকে প্রশ্ন এসেছে বা আনসার কীভাবে করবা, কীভাবে উত্তরগুলো কমপ্লিট করব সেটা আশা করি তোমরা বুঝবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা একটু আলোচনা শুরু করি। আমরা এই প্রশ্নটা আজকে ফেসবুক থেকে কালেক্ট করেছি, যদিও আমাদের চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা হয়নি, সরাসরি প্রশ্ন আমরা হাতে পাইনি। এটা দেখা যাচ্ছে যে 2026 সালের সিলেবাস অনুযায়ী নতুন মানে এই বছরের একটি প্রশ্ন। যথারীতি 8টা সৃজনশীল এখানে এসেছে এবং প্রথম সৃজনশীলটা আমরা যদি দেখি, লেখা আছে কি দেখো, একাদশের ছাত্র আহনাফ ল্যাবরেটরিতে টাইট্রেশনের মাধ্যমে প্রমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণের সাহায্যে অক্সালিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার জন্য প্রমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণের সাহায্যে অক্সালিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার জন্য 10 ml সোডিয়াম কার্বনেট নিলেন। অর্থাৎ আহনাফ ল্যাবরেটরিতে টাইট্রেশন প্রক্রিয়া অনুসরণ করছে। আবার অন্যদিকে ওয়াসিক অন্য একটি পরীক্ষণে নমুনা হিসেবে 80 মিলিগ্রাম পরিমাণ নিয়ে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দহন প্রক্রিয়া সম্পন্ন করেন। আমার শিক্ষার্থীরা ইতোমধ্যেই বুঝে গেছি আমরা যে এই সৃজনশীলটি এসেছে আমাদের চ্যাপ্টার 1 ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে। এবং প্রেডিকশন যেটা ছিল আমাদের, যেটা আমরা গতানুগতিক দেখে আসছি যে কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে, তোমাদেরকে আমি 4টি ইম্পর্টেন্ট টপিক লিখে দিয়েছিলাম। তার মধ্যে দেখো 2টা টপিক কিন্তু অলরেডি এখানে আসছে, একটা হচ্ছে টাইট্রেশন আর একটা ওই যে সেমি মাইক্রো ম্যাক্রো পদ্ধতির একটা তুলনা আমরা বলেছি সেটা। তো আমরা একটু দেখি প্রথমে কি আসছে, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো। জ্ঞানমূলক প্রশ্নটা আসছে, দ্রবণ তাপ কাকে বলে? সবাই আমরা পারি, এটা চ্যাপ্টার 4 এর প্রশ্ন, রাসায়নিক পরিবর্তনের। দ্বিতীয়ত অনুধাবন যেটা আসছে দেখো, সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন, ব্যাখ্যা করো। এটা আসছে আমাদের চ্যাপ্টার 3 মৌলের পর্যায়ে বৃত্তধর্ম রাসায়নিক বন্ধন থেকে। এবং সেখানে আমাদের কিন্তু এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন ছিল, কিন্তু একটা জিনিস দেখো, প্রথম প্রশ্নে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে জ্ঞান অনুধাবন কিন্তু অন্য চ্যাপ্টার থেকে মিক্স হয়েছে। এই কারণে যারা আমরা ওই যে শর্টকাট পড়ে যেতে চাই, যে চ্যাপ্টার 2টা পড়বো বা 3টা পড়বো বা 4টা পড়বো, সব পড়বো না, তাদের কিন্তু এই ক্ষেত্রে একটা অ্যালার্মিং নিউজ যে আমি সৃজনশীল হয়তো পারবো একটা নির্দিষ্ট চ্যাপ্টার পড়ে গেলে, বাট জ্ঞান অনুধাবন যে ওই চ্যাপ্টার থেকেই আসবে এরকম কোনো সিউরিটি নাই। বোর্ড পরীক্ষায় সাধারণত এরকম মিক্স আপ হয়, সেই জন্য আমাদেরকে 5টা চ্যাপ্টারই সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে যেতে হবে। এরপরে দেখো গ নম্বরে আসছে কি, উদ্দীপক উল্লেখিত আহনাফের পরীক্ষণটি সম্পন্ন করতে ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে যে কোনো দুটির ব্যবহারের কৌশল। এখন আহনাফ পরীক্ষণটা সম্পন্ন করছে কি, টাইট্রেশন। তোমরা জানো যে টাইট্রেশনে 3টা যন্ত্রপাতি এসেনশিয়াল, একটা হচ্ছে বুরেট, একটা পিপেট আর একটা কি, কনিক্যাল ফ্লাক্স। তার মানে এখানে বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স থেকে যে কোনো 2টা যন্ত্রের ব্যবহার বিধিটা তোমাকে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে জাস্ট যন্ত্রগুলোর ব্যবহার বিধি লিখতে হবে, এখানে ম্যাথমেটিক্যাল কোনো কিছু নেই আসলে। দেখো, সম্পূর্ণ করতে ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে যে কোনো দুটির ব্যবহারের কৌশল। ওকে, এরপর আসো, উদ্দীপকে উল্লিখিত 2টি বিশ্লেষণীয় পদ্ধতির মধ্যে কোনটি পরিবেশ বান্ধব যুক্তিসহ বিশ্লেষণ করা। অর্থাৎ একটা ছিল আমাদের কি টাইট্রেশন, আর একটা ছিল ওই যে 80 মিলিগ্রাম পরিমাণ দ্রবণ নিয়ে সে দহন বিক্রিয়া করছে সেটা। এই 2টা প্রসেসের মধ্যে কোনটা আমাদের পরিবেশের জন্য ভালো সেটার তুলনা করে এখানেও ন্যারেটিভ কোয়েশ্চেনের আনসার আমরা করব। তবে আমরা যারা ভালো শিক্ষার্থী বা ভালো স্টুডেন্ট, আমরা যারা ভালো নাম্বার পেতে চাই, তারা আমার প্রেডিকশন তারা এটা আনসার করবে না, যেহেতু এটা ন্যারেটিভ। এইখান থেকে আসলে ফুল নাম্বার তোলাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। 2 নম্বর যে প্রশ্নটা এসেছে গতানুগতিকভাবে আমাদের সে প্রিয় প্রশ্ন, আমরা একটু দেখি।
যে একটা পাত্র আছে, প্রথম যে পাত্রটা আছে সেখানে 4.2 × 10⁻³ মোলার ঘনমাত্রা আছে, 50 ml এর দ্রবণ আছে, X3+ এর একটা দ্রবণ। আবার দ্বিতীয় পাত্রে আমরা দেখছি একটা ঘনমাত্রা আছে, আয়তন আছে, একটা দ্রবণ দেওয়া আছে। আর 3 নাম্বার পাত্রে যথারীতি পাত্র 1 এবং 2 এর কি আছে, মিশ্রণ আছে। এখন আমাদেরকে দেখো এখানে ওয়াই এর পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে 11, অর্থাৎ ওয়াই হচ্ছে সোডিয়াম, দ্যাট মিনস এই যৌগটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর XOH3 এই যৌগটার দ্রাব্যতা গুণাঙ্ক বা দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। এখন আমরা প্রশ্ন দেখি। প্রথমে আসছে দেখো সাসপেনশন কাকে বলে। তার আগে বলে নিই, তোমরা এই উদ্দীপকটা দেখে বুঝে গেছো এটা আমাদের চ্যাপ্টার 2 অর্থাৎ গুণগত রসায়ন থেকেই আসছে। এখন দেখো সেখানে প্রথমে জ্ঞানমূলকটা আসছে কি, সাসপেনশন কাকে বলে। তাহলে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন থেকে প্রশ্ন। 2 নাম্বার আসছে বিশুদ্ধ পানির পিএইচ মান 7 কেন। এইটা একটা কমন একটা প্রশ্ন, আমরা পড়েছি চ্যাপ্টার 4 থেকে রাসায়নিক পরিবর্তন থেকে। 3 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে উদ্দীপকের 2 নং পাত্রের দ্রবণের ক্যাটায়নটির শনাক্তকারী পরীক্ষা, রাসায়নিক সমীকরণ সহ বিশ্লেষণ করো। মজার ব্যাপার দেখো শিক্ষার্থীরা, 2 নং পাত্র মানে এটা, এই 2 নাম্বার পাত্রের ক্যাটায়ন ওরা বলে দিয়েছিল তো সোডিয়াম, তার মানে এখানে Na+, এই Na+ আয়নের শনাক্তকরণ পরীক্ষাটা লিখতে বলছে। তো আমরা জানি সোডিয়াম আয়ন কি দিয়ে শনাক্ত করে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে। ওই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে সোডিয়াম আয়ন শনাক্তকরণটা লিখতে হবে। একটাই বিক্রিয়া, জাস্ট ছোট্ট আনসার। আশা করি আমরা যারা পড়াশোনা করে গিয়েছি বা যাচ্ছি তারা এগুলো পারবো। এটা একটা সহজ একটা প্রশ্ন। এরপরে দেখো 4 নম্বরে উচ্চতর দক্ষতায় যে প্রশ্নটা আসছে, 3 নং পাত্রে অদক্ষেপ পড়ার সম্ভাবনা গাণিতিকভাবে কি করো, বিশ্লেষণ করো। তো যেহেতু 3 নং পাত্রে আমার দ্রবণ 1 এবং 2 এর কি আছে, মিশ্রণ আছে, সুতরাং অদক্ষেপ পড়বে কিনা এই ম্যাথগুলো তোমরা অসংখ্যবার করছো, কলেজের পরীক্ষা আসছে, আশা করি তোমরা পারবা। এখানে মূলত যে যৌগটা দেওয়া আছে দেখো XOH3, এই যৌগটারই কি বের করতে হবে, KIP-টা বের করতে হবে। KIP যদি তার KSP থেকেও বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে, আর না হলে অদক্ষেপ পড়বে না। অর্থাৎ আমরা প্রথম যে 2টি প্রশ্ন দেখলাম এই 2টি প্রশ্নের মধ্যে দেখো, মনোযোগ দিয়ে দেখো, অর্থাৎ আমরা যে প্রথম 2টি প্রশ্ন দেখলাম এই 2টি প্রশ্নের মধ্যে একটি আসছে চ্যাপ্টার 1 থেকে আর একটি আসছে চ্যাপ্টার 2 থেকে। তবে মজার ঘটনা হচ্ছে এই 2টা প্রশ্নেরই জ্ঞান অনুধাবন কিন্তু অন্য চ্যাপ্টারের কম্বিনেশনে ছিল। ঠিক আছে, আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই। দেখো শিক্ষার্থীরা, আমাদের পরের প্রশ্ন চলে এসেছে। পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার সৃজনশীল, যেটা উদ্দীপক দেখে তোমরা বুঝে গিয়েছো এটা চ্যাপ্টার 3 থেকে আসছে। চ্যাপ্টার 3 অর্থাৎ মৌলের পর্যায়ে বৃত্তধর্ম রাসায়নিক বন্ধন থেকে। এখানে P একটা মৌল দেওয়া আছে, Q দেওয়া আছে, R দেওয়া আছে, N এর মান বলা আছে। N এর মানগুলো আমরা যদি এখানে বসাই, N এর মান বলা আছে 4, N এর মান যদি আমরা এখানে বসাই তাহলে 3d5 4s1, 3d6 4s2, 3d10 4s2। ওকে, প্রথম প্রশ্ন দেখো, প্রশ্নটা উদ্দীপকটা দেখে আমরা বুঝছি এটা চ্যাপ্টার 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে। কিন্তু প্রশ্নটাতে দেখো কি আসছে, জ্ঞানমূলক আসছে রাইডার ধ্রুবক কাকে বলে। তার মানে চ্যাপ্টার 1 ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে জ্ঞানমূলক আসছে। তারপরে আসো দেখো কি আসছে, চিনি একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। অনুধাবনটা তাহলে কোত্থেকে আসলো, চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন থেকে। এরপরে গ নাম্বারে দেখো কিউ মৌলের 2টি ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট। কিউ মৌল কোনটা স্যার, কিউ মৌল হচ্ছে দেখো 3d6 4s2, তার মানে এটা আয়রন Fe। তো Fe মৌলের বলছে 2টি ভিন্ন সংখ্যা জারণ সংখ্যা বিশিষ্ট সালফেট লবণ। তো একটা হচ্ছে ফেরাস সালফেট, একটা হচ্ছে ফেরিক সালফেট। বলছে এই 2টার গলনাঙ্কের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। বুঝতে পেরেছি প্রশ্নটা। দেখো প্রশ্নটা আসছে, দেখো আগে উদ্দীপক ধরতে হবে, এটা আয়রনের 2টি ভিন্ন জারণ সংখ্যা। আমরা জানি আয়রনের 2টাই জারণ সংখ্যা আছে, একটা 2+, একটা 3+। তাহলে আয়রনের 2টি ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট কোন লবণ, সালফেট লবণ। তাহলে মানে হচ্ছে ফেরাস সালফেট আর হচ্ছে কি ফেরিক সালফেট। বলেছে যে এই 2টা লবণের গলনাঙ্কের ভিন্নতার কারণ, অর্থাৎ এখানে ফাজানের নীতি অনুসারে ব্যাখ্যা করতে হবে। 2টাতেই তো অ্যানায়ন সালফেট, ক্যাটায়ন একটা ফেরাস আর একটা ফেরিক। তো ফাজানের নীতি অনুসারে কোনটাতে পোলার আয়ন বেশি হবে, কোনটার আয়নিক বৈশিষ্ট্য বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, সেই অনুযায়ী গলনাঙ্কের ব্যাখ্যাটা আমরা এখানে দিব। পরের প্রশ্নে দেখো পি এবং আর, পি মৌলটা ছিল
দেখো 3d5 4s1, দ্যাট মিনস এটা হচ্ছে ওই যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটা ক্রোমিয়াম, আর মৌলটা 3d10 4s2। এই 3d10 4s2 মানে হচ্ছে এটা জিঙ্ক, তাহলে একটা ক্রোমিয়াম একটা জিঙ্ক। এখন বলছে এর মধ্যে কোনটি রঙিন যৌগ গঠন করে, তা আমরা জানি অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে। এখন অবস্থান্তর মৌল কারা, যাদের আয়নের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল কি থাকে, অর্ধপূর্ণ থাকে, বা সরি আংশিক পূর্ণ থাকে, অর্ধপূর্ণ না আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ D1 থেকে 9 হয়। তো যেহেতু ক্রোমিয়ামের ডি অরবিটালে কি আছে, 5টা ইলেকট্রন আছে, তার মানে এটা একটা অবস্থান্তর মৌল। তো অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করবে, অর্থাৎ এখানে ক্রোমিয়ামের যৌগটা রঙিন হবে, বাট জিঙ্কের যৌগটা রঙিন হবে না, এটা বর্ণহীন হবে। ঠিক আছে, তার মানে এই প্রশ্নটাও আমরা দেখলাম আমাদের প্রেডিকশন যা যা ছিল সেই অনুযায়ী আসছে, অর্থাৎ পোলার আয়ন বা ফাজানের নীতি, এবং আসছে থেকে অবস্থান্তর মৌলের ধর্ম রঙিন যৌগ গঠন থেকে। 4 নাম্বার যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, 4 নাম্বার প্রশ্নটাও আমি দেখে মনে হচ্ছে যে এটা আমাদের কমন, এটা আমাদের কমন। কীভাবে বুঝছি একটু দেখেন, মনোযোগ দেন স্যার একটু। এখানে প্রথমে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 3 4 5 6 7 8, তার মানে হচ্ছে এই যে তোমার কি বলে লিথিয়াম থেকে অক্সিজেন পর্যন্ত পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, আবার এইদিকেও 3 থেকে 8 পর্যন্ত পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। দুইটা গ্রাফই দেখো আয়নীকরণ শক্তির গ্রাফ। তো আমরা এই উদ্দীপকটা দেখেও বুঝে গেছি এটা চ্যাপ্টার 3 থেকে, অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে আসছে। এখন প্রথম প্রশ্ন জ্ঞানমূলক কি দেখো, আরএফ কাকে বলে, রিটার্ডেশন ফ্যাক্টর বা আরএফ কাকে বলে। মজার ঘটনা, সৃজনশীল চ্যাপ্টার 3 হলেও আরএফ কাকে বলে, আরএফটা আসছে থেকে চ্যাপ্টার 2 থেকে, আমাদের চ্যাপ্টার 2 গুণগত রসায়নের ক্রোমাটোগ্রাফি পার্টটা থেকে। ওকে, এরপর দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিডে পানি যোগ করা অনিরাপদ কেন, এটা আসছে চ্যাপ্টার 1 ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে। তারপরে আসছে দেখো সাধারণ তাপমাত্রায় ডি ও এফ মৌলের, ডি কি ছিল আমাদের, ডি হচ্ছে 6 নাম্বার যৌগ মৌল, তার মানে হচ্ছে কার্বন, আর এফ হচ্ছে অক্সিজেন। তো বলেছে সাধারণ তাপমাত্রায় ডি ও এফ মৌলের, কার্বন ও অক্সিজেন মৌলের হাইড্রাইড দ্বয়ের। এখন কার্বনের হাইড্রাইড কি, CH4, অক্সিজেনের হাইড্রাইড কি, পানি। হাইড্রাইড মিন্স কম্পাউন্ড উইথ হাইড্রোজেন, তো কার্বনের হাইড্রাইড হচ্ছে কি CH4, আর অক্সিজেনের হাইড্রাইড হচ্ছে কি H2O বা পানি। বলেছে যে এই হাইড্রাইডগুলোর ভৌত অবস্থা ভিন্ন কেন। এখন আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কি গ্যাস, কিন্তু পানি কি তরল, অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু পানি তরল কেন, এই প্রশ্নের আনসার দিতে হবে। অর্থাৎ এখানে ব্যাখ্যাটা হবে ওই যে হাইড্রোজেন বন্ধন দিয়ে পোলার অপোলার, এই ব্যাখ্যাটা দিয়ে। তো এইটা একটা কমন প্রশ্ন, আমরা অনেকবার পড়েছি। এরপরে বলেছে উদ্দীপকের প্রদর্শিত লেখচিত্রের মধ্যে কোনটা সঠিক এবং যথার্থ বিশ্লেষণ করা। আমরা যারা একটুও পড়াশোনা করেছি তারা জানি যে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তবে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে দুইটা ব্যতিক্রম আছে, একটা হচ্ছে কি বেরিলিয়াম আর বোরনের মধ্যে, আর একটা নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে। এখন প্রথম লেখচিত্রে দেখো যত পারমাণবিক সংখ্যা বাড়ছে আয়নীকরণ শক্তিটাও বাড়ছে, কোনো ব্যতিক্রম নাই। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামের বেশি, বাট বেরিলিয়ামের তুলনায় বোরনের কম। আবার বোরনের পরে হচ্ছে যে কি তোমার কার্বন, কার্বনের পরে নাইট্রোজেন, নাইট্রোজেনের থেকে অক্সিজেন আবার কম। তার মানে এই দুইটা লেখচিত্রের মধ্যে 2 নাম্বার লেখচিত্রটা হচ্ছে যথার্থ এবং সঠিক। এইখানে মূলত 2 নাম্বার লেখচিত্র কেন যথার্থ, কেন নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের থেকেও বেশি বা বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের থেকেও বেশি, সেই ব্যাখ্যাটা দিয়ে এখানে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে হবে। এইটা একদম কমন আমাদের প্রেডিক্টেড একটা প্রশ্ন। এখনো পর্যন্ত যে 4টা সৃজনশীল আমরা দেখলাম, 4টা সৃজনশীলের গ ঘ ক খ সব কিছুই কিন্তু আমাদের সাজেশন প্লাস তোমাদেরকে যে নোট দিছি শিট দিছি সেগুলো থেকে। দেখো একটা প্রশ্ন কিন্তু এখনো বাইরে থেকে আসেনি। যাদের কাছে আমার নোটগুলো আছে তারা তো জানোই, মিলিয়ে দেখতে পারো, এবং তোমরা ক্লাস যেহেতু 2 বছর ধরে ক্লাস করেছো তোমরা জানো কি হয়েছে। তা আমরা এই 4টা সৃজনশীলের পরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের এটা 5 নাম্বার সৃজনশীলটা, আমরা একটু দেখি, সবাই মনোযোগ দিই। AB5 একটা বিক্রিয়া, AB5 বিয়োজিত হয়ে AB3 + B2 হয়ে ডেলএইচের মান প্লাস দেওয়া আছে, অর্থাৎ এটা একটা তাপহারী বিক্রিয়া।
এই বিক্রিয়াটিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1.5 ATM চাপে 70% বিয়োজিত হয়। 70% বিয়োজিত হয় বললেই বলেছিলাম এটা কিসের হার? বিয়োজনের হার মানে কি? আলফা। সুতরাং এই 70% হচ্ছে আলফার মান মানে কত? 0.7। আর এখানে তাপমাত্রা আছে, চাপ আছে, বিক্রিয়াটা তাপ হারি এটাও দেওয়া আছে। আরও একটি বিক্রিয়া আছে x2 + 3y2 তৈরি হচ্ছে 2xy3, এখানে ∆H এর মান মাইনাস, অর্থাৎ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন দেখো এই উদ্দীপকটা দেখে আমরা বুঝে গেছি এটা চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন, কেপি কেসি লাসাদিলের নীতি এগুলো নিয়ে আসছে। আমি উদ্দীপক দেখেই বুঝে গেছি, প্রশ্ন এখনো পড়িও নেই, কারণ এটাই হচ্ছে মূল জিনিস। তোমরা যখন পড়াশোনা করবা তখন প্রশ্ন যেভাবেই দিক দেখে তুমি ক্লু ধরে ফেলতে পারবা, আনসার আগেই বুঝে যাবা। দেখো প্রথমে জ্ঞানমূলক আসছে, ফার্স্ট এইড বক্স কাকে বলে? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, চ্যাপ্টার 1 আমাদের শীটে আছে, আর বললাম না। ইউভি রশ্মির সাহায্যে কীভাবে জাল টাকা শনাক্ত করা যায়, গুণগত রসায়ন, চ্যাপ্টার 2 আছে, আর বললাম না। এরপরে দেখো উদ্দীপক উল্লিখিত বিক্রিয়া, কোন বিক্রিয়া? 1 নং বিক্রিয়ার কেসি এর মান নির্ণয় করো। সহজ একটা ম্যাথ, এরকম ইচ্ছে জটিল কঠিন ম্যাথগুলো তোমরা করছো। কেসি এর মান কীভাবে বের করবো আমরা? এখানে আলফার মান আছে, পি আছে, টি আছে। যেহেতু কেসি সরাসরি বের করতে গেলে কি লাগবে? ভি লাগবে। ঘনমাত্রা বের করতে ভি লাগবে, উদ্দীপকে কোথাও তো ভি দেওয়া নাই। সুতরাং আমরা প্রথমে আলফা এবং পি কে ব্যবহার করে কেপি বের করব। কি বের করব? কেপি। দেন কেপি কেসির যে রিলেশন আছে, কেপি সমান কেসি ইন্টু RT টু দি পাওয়ার ln, সেই রিলেশন থেকে আমরা এখানে কি বের করব? কেসি বের করব। মজার ঘটনা হচ্ছে শিক্ষার্থীরা, তোমরা আমার শীটের 4 নাম্বার চ্যাপ্টারের শীটের সাথে মিলে দেখিও, আমরা কেপি কেসির 6টা ম্যাথ দিয়েছিলাম নিজে করার জন্য, একদম 6 ধরনের সুন্দর ম্যাথ দিয়েছিলাম। সেখানে একটা ম্যাথ কিন্তু এই টাইপেরই হুবহু আছে, দেখে মিলে নিবা। ওকে, এরপরের বিক্রিয়াটা দেখো। এরপরে বলেছে কি? উদ্দীপকের বিক্রিয়া দুটির উপর। এখানে দেখো 1 নাম্বার বিক্রিয়া, 2 নাম্বার বিক্রিয়া। একটা হচ্ছে তাপ হারি, আরেকটা হচ্ছে কি? তাপ উৎপাদী। বলছে এই দুইটা বিক্রিয়ার উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব বর্ণনা করো। তোমরা এই টপিকটা ক্লাস 9 থেকেই পড়ে আসছো। লা শাতেলিয়ারের নীতি অনুসারে এই বিক্রিয়াগুলোর উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব বর্ণনা করবা। কমন একটা প্রশ্ন সব সময়ের জন্য, সুতরাং প্রশ্নটা এটা একদম সহজ। দৃশ্যকল্প 1, 2 দিয়ে 6 নম্বর সৃজনশীল, এইটাও আমাদের একদম কমন একটা প্যাটার্নের প্রশ্ন। দেখো একটা ইলেকট্রন দেখা যাচ্ছে নেমে এসেছে, শক্তিস্তর কত? 1, 2, 3, 3 থেকে 1-এ নেমে এসেছে, 3 থেকে 1-এ। আবার দেখা যাচ্ছে একটা ইলেকট্রন 1 থেকে অসীমে চলে গেছে, ঠিক আছে। আবার দৃশ্যকল্প 2 একটা তথ্য দেওয়া আছে, এখানে হাইড্রোজেন পরমাণু দেওয়া আছে। তার মানে আমরা বুঝে গেছি এটা চ্যাপ্টার 2 গুণগত রসায়নের বর্ণালী পার্টটা থেকে আসছে। তো প্রথমে আমরা দেখি একটু। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞানমূলক আসছে, হেসের সূত্রটি লেখো। কমন চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন। এইবার শর্ট সিলেবাসের বাইরে গিয়ে মনে আছে তাপ রসায়নের পার্টটা যোগ হয়েছে, সেখানে 2টা সূত্র ছিল, ল্যাভোইসিয়ে ল্যাপ্লাসের সূত্র, আর একটা হচ্ছে কি? হেসের সূত্র। তো এইটা একটা কমন প্রশ্ন আমাদের শীটে আছে, আমরা দেখে নিব। এরপরে বলেছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কেন? চ্যাপ্টার 3 এর একদম হট কোয়েশ্চেন, যেটা তোমাদেরকে বলেছি যে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম ফ্লোরিন ক্লোরিন, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আসছে। এরপরে বলেছে কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে উদ্দীপকের পরমাণুটির সর্বশেষ শক্তি স্তরে। দেখো 1, 2, 3, 4, এই কালো অংশটা আমরা নিউক্লিয়াস ধরলাম, তাহলে 1, 2, 3, 4 শেষ শক্তি স্তর এখানে দেখানো আছে 4 নাম্বারটা, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যার আলোকে দেখাও। একদম কমন একটা প্রশ্ন, তোমরা জানো একটা টেবল করে আমরা n এর মান 4 ধরে তারপর করে ফেলবো, আনসার আসবে 2 × 4² কত? 32। তোমরা করবে টেবল অনুসারে, টেবল করে করলে দেখবে আনসার আসবে কত? ইলেকট্রন ধারণ ক্ষমতা 32। একদম কমন প্রশ্ন, অনেকবার করছো, এগুলো ভুল করার কোনো সুযোগ নেই। এরপরে যেটা আমরা একটু 4 নাম্বার ঘ নাম্বারের প্রশ্নটা দেখি। দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর বিকিরণ দ্বয়ের মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তার মানে এখানে দুইটা ক্ষেত্রেই এই দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর মনোযোগ, দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এর বিকিরণ দ্বয়ের মধ্যে। এখন বিকিরণ দ্বয়ের মধ্যে মানে কি? দেখো একটা এখানে বিকিরণ মানে কি? উপর থেকে নিচে নেমে আসবে ইলেকট্রন। তো এখানে প্রথম ক্ষেত্রে দেখো উপর থেকে নিচে নেমে আসছে, 3 থেকে 1-এ আসছে, এটা ধরে আমরা ল্যামডা বের করব কোন সমীকরণ দিয়ে? রিডবার্গের সমীকরণ দিয়ে। এখানে কিন্তু নিচ থেকে যেটা উপরে গেছে সেটা আমাদের কাজ নেই, আমাদেরকে বলছে বিকিরণ দ্বয়ের ক্ষেত্রে। তার মানে 3 থেকে 1-এ নেমে আসছে, এটার ক্ষেত্রে আমরা রিডবার্গ সমীকরণ ব্যবহার করে ল্যামডা বের করব। কি বের করব?
ল্যামডা বের করব। ল্যামডা বের করার পরে আমাদের দৃশ্যকল্প 2-এ কি আছে দেখো, শক্তির মান দেওয়া আছে, শক্তি থেকে ল্যামডা বের করব। তো ওই যে প্লাঙ্কের ইকুয়েশন আমরা পারি E সমান hc বাই ল্যামডা, E সমান hc বাই ল্যামডা, তাহলে ল্যামডা সমান কি E বাই hc, ওখান থেকে আমরা এখান থেকেও ল্যামডা বের করব। তাহলে একবার 3 থেকে 1 আসছে এটা ধরে ল্যামডা বের করব, একবার এখানে E থেকে ল্যামডা বের করব, দুইটা ল্যামডার মধ্যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি আসবে সেটা আমরা কি করব, বের করে আনসারটা লিখে দিব যে অমুক ক্ষেত্রে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তো এইটাও খুবই সহজ একটা প্রশ্ন, আমার মনে হয় এই প্রশ্নটা তোমাদের একদম মন মতো ছিল, খুব সহজ একটা প্রশ্ন আসছে। আমরা সর্বশেষ দুটি সৃজনশীল আমরা একটু দেখব। দেখো সর্বশেষ দুটো সৃজনশীল যদি আমরা একটু দেখি, এইখানে দেখো হাইড্রোকার্বন দেওয়া আছে, ভর দেওয়া আছে, গঠনতাপ দেওয়া আছে। গঠনতাপ দেখে আমরা বুঝছি এটা চ্যাপ্টার 4 থেকে আসছে, ডেলএইচের ম্যাথগুলো থেকে। কোত্থেকে? ডেলএইচের ম্যাথগুলো থেকে, অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরে যেটা ছিল, যেগুলো এই বছর থেকে আবার 2019-এর পরে আবার এই বছর থেকে চালু হয়েছে, সেই টপিক থেকে আসছে। প্রথমে জ্ঞানমূলক দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে, চ্যাপ্টার 5, খুব সহজ একটা প্রশ্ন। শিক্ষা পরীক্ষায় গাঢ় HCl কেন ব্যবহার করা হয়, একদম আমাদের শীট থেকে 100% কমন সবগুলো। তারপর দেখো এক্স যোগের গঠন আকৃতি সংকরণের মাধ্যমে, এখন এক্স যোগ ওটার আণবিক ভর কত, 16, সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে তুমি বুঝেই গেছো এটা হচ্ছে মিথেন। মিথেন সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি, অ্যালকেন, তো অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে মিথেন, CH4। এখন CH4 এর আণবিক ভরই হচ্ছে 16, তাহলে মিথেনের আণবিক ভর 16, এই মিথেনের সংকরণ ব্যাখ্যা করতে বলছে। এইটা পারে না ভাই এরকম স্টুডেন্ট আমাদের HSC লেভেলে অন্তত শহর অঞ্চলে নাই। মিথেনের কি বলে সংকরণ sp3, বন্ধন কোণ 109.5 ডিগ্রি, আকৃতি চতুস্তলকীয়, সুতরাং এটা একদম কমন একটা প্রশ্ন। এরপরে যেটা আছে দেখো এক্স ও ওয়াই, মানে হচ্ছে আমাদের এই যে মিথেন আর ওয়াইটা 30 না আণবিক ভর এবং সম্পৃক্ত, তার মানে দেখো ইথেন C2H6, ওকে ইথেন, ওয়াইটা হচ্ছে ইথেন। বলছে মিথেন ও ইথেনের মধ্যে কোনটা জ্বালানি হিসেবে উৎকৃষ্ট সেটা গাণিতিকভাবে দেখাও। ওই যে আমরা করেছি চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তনে, মিথেনের দহনতাপ বের করব, ইথেনের দহনতাপ বের করব, ঠিক আছে। এখন 16 গ্রাম মিথেন থেকে তাপ উৎপন্ন হয় এত, 1 গ্রাম থেকে কত, একইভাবে ইথেনের 30 গ্রাম ইথেন থেকে তাপ উৎপন্ন হয় এত, 1 গ্রাম থেকে কত, অর্থাৎ মিথেন ও ইথেনের প্রতি গ্রামের দহনে কত কিলোজুল তাপ উৎপন্ন হয় সেটা আমরা বের করব। বের করার পরে যেটার প্রতি গ্রামের দহনে বেশি তাপ উৎপন্ন হবে সেটাই হচ্ছে কি জ্বালানি, উৎকৃষ্ট জ্বালানি, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো সর্বশেষ 8 নম্বর সৃজনশীল, অ্যাজ অ্যাকসেপ্টেড চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন। তবে 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 যারা চ্যাপ্টার 5 থেকে শুধুমাত্র ভিনেগার এবং ক্যানিং এই দুইটা পার্ট পড়ে গেছো সৃজনশীলের জন্য, তারা কিন্তু এটা আনসার করতে পারবে না, কারণ এবার একটু তারা ভেরিয়েশন আনার চেষ্টা করেছে। যেমন দেখো প্রথমে এ আছে টয়লেট ক্লিনার, বি আছে দুধ, সি আছে চিনির দ্রবণ, 4 আছে কাদা পানি। এখন প্রথমে বলছে হুন্ডের নীতিটি লেখো, পারি আমরা, চ্যাপ্টার 2 এর জ্ঞানমূলক। সিলভার নাইট্রেট দ্রবণকে রঙিন বোতলে কেন রাখা হয়, পারি আমরা, চ্যাপ্টার 1 এর জ্ঞান অনুধাবনমূলক। 3 নম্বরে দেখো উদ্দীপকের এ এর পরিষ্কারের কৌশল। উদ্দীপকের এ মানে কি, টয়লেট ক্লিনার, তো টয়লেট ক্লিনার কিভাবে টয়লেট পরিষ্কার করে সেটার কৌশল, এইটাও কিন্তু তোমাদের পারার কথা, কারণ আমরা তোমাদেরকে চ্যাপ্টার 5 থেকে ইম্পর্টেন্ট যে 4টা টপিক বলেছি সাজেশনে সৃজনশীলের জন্য, তার মধ্যে এইটাও একটা ছিল। সর্বশেষ দেখো এখানে মূলত গতে লিখবা কি, টয়লেট ক্লিনার কিভাবে টয়লেট পরিষ্কার করে সে মেকানিজম, কৌশলটা লিখতে হবে। সর্বশেষ দুধ, চিনি এবং চিনি দ্রবণ এবং কাদা পানি, এই 3টার মধ্যে বলছে সামান্য তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে কোনটির কোয়াগুলেশন হবে না, জমাট বাঁধবে না। তো আমরা জানি সাধারণত তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে সেই তড়িৎ বিশ্লেষ্য আয়নগুলোর সাথে দ্রবণের আয়নগুলো যুক্ত হয়ে সাধারণত যৌগে কনভার্ট হয় এবং তলানি পড়ে, এই প্রসেসটা কোয়াগুলেশন বলে। এখন দুধের মধ্যে বিভিন্ন ধরনের আয়ন, চর্বি, ফ্যাট এগুলো থাকে, আবার কাদা পানির মধ্যেও বিভিন্ন চার্জিত আয়ন থাকে, কাদা পানির মধ্যেও চার্জিত আয়ন থাকে, দুধের মধ্যেও চার্জিত আয়ন থাকে। দ্যাটস ওয়াই তুমি যদি এখানে সামান্য তড়িৎ বিশ্লেষ্য যোগ করো তাহলে এগুলো কোয়াগুলেশন পড়বে। বাট চিনি কি কোনো চার্জিত আয়ন বহন করে? ধরো চিনি দ্রবণে কি কোনো আয়ন থাকে, চার্জিত আয়ন থাকে? থাকে না। সুতরাং চিনিতে সামান্য তড়িৎ বিশ্লেষ্য যোগ করলেও এখানে কোনো তলানি বা কোয়াগুলেশন বা জমাট বাঁধার কোনো সুযোগ নাই। তা আমরা যেটা দেখলাম যে 8টা সৃজনশীল থেকে আমরা তোমাদেরকে যে প্রেডিকশন দিয়েছি, চ্যাপ্টার 1 থেকে একটা, চ্যাপ্টার 5 থেকে একটা, 2টা,
আর মাঝখানে চ্যাপ্টার 2, 3, 4 থেকে দুইটা মোট 6টা, অর্থাৎ 8টা সৃজনশীল এই প্যাটার্নই আসছে। তার মানে প্যাটার্নটা একদম সুন্দর মতো প্রিভিয়াস যে আমাদের 10 বছরের প্রশ্ন আছে সেই প্যাটার্নটা অনুসরণ করা হয়েছে সুন্দর করে। এবং 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 আমরা যদি বলি এই 8টা সৃজনশীলে আমরা তোমাদেরকে যে সাজেশন দিয়েছি তার 99%ই দেখো কমন আছে। আমি শুধুমাত্র এই চিনি, দুধ এবং কাদা পানির এই সৃজনশীলটা ঘ নাম্বারটা উচ্চতর দক্ষতাটাকে যদি আমি বলি যে আমাদের মানে কমন প্যাটার্নের বাইরে, বাকি সবগুলো কিন্তু তোমাদেরকে অনেকবার বলা হয়েছে, অনেকবার পড়ানো হয়েছে, সুতরাং এগুলো তোমাদের পারার কথা। আরও একটা জিনিস, প্রত্যেকটা জ্ঞান অনুধাবন তোমাদেরকে আমরা যে শিট দিয়েছি সেই শিট থেকে হুবহু কমন আসছে না? অবশ্যই আসছে। আর এটা তো গেল সৃজনশীলের কথা। এমসিকিউ যে 25টা, আমি প্রশ্নটা দেখলাম 25টাই আমি তোমাদেরকে পড়াইছি, 25টাই আমাদের শিট থেকে কমন আসছে। আমি সুযোগ যদি হয়, তোমরা যদি চাও, তাহলে হয়তো পরের ভিডিওতে সেই এমসিকিউগুলোর সলিউশন শিট ধরে ধরে প্রুফ করে দেখাবো কোথায় কোথায় আছে। ঠিক আছে? তো অনেকক্ষণ কথা বললাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি তোমাদের আগত পরীক্ষাগুলোর জন্য শুভকামনা জানাই। সামনে পুরো বাংলাদেশে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা আছে আগামী বুধবার। আর চিটং বোর্ড, তোমার তো কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবগুলোই রয়ে গেছে। তোমাদের সাথে আরও কথা হবে, হয়তো লাইভে কোনো ক্লাস টাস নিব। আপাতত তোমাদেরকে এই প্রশ্নটা সলভ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করা, যে দেখো তোমাদের পড়ার মধ্যেই আসে, প্রশ্ন কঠিন হয় না, পড়লে সব কিছুই পারা যাবে। সুতরাং বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কথাবার্তা না শুনে মনটাকে স্থির করো, স্থির করে আজকে থেকেই পড়াশোনা করো। পরীক্ষা কবে হবে না হবে এগুলো নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই। তোমার কাজ হচ্ছে শুধু পড়া, পড়ো 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 পড়ো, আর কোনো কথা নেই। ভালো থাকো।